আসসালামু আলাইকুম। চ্যানেল ডাইভার্সিটি 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। বাংলাদেশের বিদ্যুৎ খাত বা পাওয়ার ডিভিশন কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে। এটাকে ইংলিশে বলে মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। বর্তমান সরকার কিন্তু বিদ্যুৎ খাতের উপরে সবচেয়ে সুবিধা এবং অগ্রাধিকার দিয়েছেন, কারণ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী অলরেডি কিন্তু অনুধাবন করতে পেরেছেন একটা দেশের অর্থনীতি বিদ্যুৎ ক্ষেত্রের উপরে অনেকাংশে নির্ভরশীল। কারণ এই বিদ্যুৎ সেক্টরটা যত বেশি প্রসার হবে, একটা দেশের শিল্প কারখানা তত বেশি প্রসার পাবে। ইভেন বাসাবাড়ি থেকে শুরু করে যে কোনো সেক্টরে অনেকাংশে আমরা বিদ্যুতের উপর নির্ভরশীল। বাংলাদেশের বিদ্যুৎ খাতটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, আর একটা ট্রান্সমিশন বা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, আর একটা ডিস্ট্রিবিউশন বা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। এই জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এই তিনটি সেক্টরের সাথে অনেকগুলো সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জড়িত। বাংলাদেশের বিদ্যুৎ খাতটাকে ওভারঅল এক নজরে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা নিচের গ্রাফটাকে বা নিচের চিত্রটাকে একটু লক্ষ্য করে আসি। শুরুতেই দেখতে পাচ্ছেন পাওয়ার ডিভিশন, বিদ্যুৎ বিভাগ MPEMR এর অধীনে, সেই জিনিসটা ব্র্যাকেটে লেখা হয়েছে। এই পাওয়ার ডিভিশন মোটামুটি তিনটি ভাগে বিভক্ত। একটা হলো শ্রেদা, একটা হলো পাওয়ার সেল, আর একটা হচ্ছে EA অ্যান্ড CEI। শ্রেদার ফুল মিনিং হলো সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এটার মেইন কাজই হলো নবায়নযোগ্য এবং টেকসই যে সকল বিদ্যুৎ বা জ্বালানি আছে সেগুলো নিয়ে কাজ করা। বাংলাদেশ সরকার অলরেডি প্রাকৃতিক গ্যাস, জ্বালানি এবং অন্যান্য যে তেল বা ডিজেল যে জ্বালানিগুলো আছে সেটার উপর নির্ভর কমাইতে এই শ্রেদা বিভাগটি খুলেছেন। এটার মেইন কাজই হলো নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তাদেরকে কাজ করা এবং কিভাবে এই জ্বালানিটাকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একসাথে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে যুক্ত করতে পারেন, সেই কাজগুলো কিন্তু শ্রেদা করে থাকে। এরপরে আছে পাওয়ার সেল। পাওয়ার সেলের মেইন যে কাজটা হলো বিভিন্ন বিদ্যুৎ সেক্টর বা বিদ্যুৎ নিয়ে তার গবেষণা করা। এগুলো নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনায় যাব এবং এর ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটে কি কি তথ্যগুলো আছে সেগুলো আমরা দেখব, কারণ এই তথ্যগুলো কিন্তু আপনার পরীক্ষায় অথবা ভাইবা পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা থাকে, ভাইবার জন্য অবশ্যই আপনি এই ওয়েবসাইটগুলো দেখে যাবেন। সেগুলো আমরা মেইন ভিডিওর পরে আলোচনা করব। প্রথম ক্ষেত্রে আসে আমার জেনারেশনের সাথে এখানে 7 থেকে 8টি কোম্পানি জড়িত। শুরুতেই যে নামটা আমাদের চোখের সামনে আসে সেটা হলো BPDB, অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এটা কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার পুরোটাই নিয়ন্ত্রণ করে। মুক্তিযুদ্ধের আগে টোটাল বিদ্যুৎ ব্যবস্থা এই পিডিবির আওতাধীন ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরে 1972 সালের দিকে আস্তে আস্তে এটা ভেঙে বিভিন্ন কোম্পানিতে বা স্বায়ত্তশাসিত কোম্পানিতে পরিণত হয়, যেমন APSCL, PGCB, ডেসকো অথবা DPDC বা BREB, এই সব ধরনের প্রতিষ্ঠান গঠিত হয়
পিডিবির একটা অংশ ভেঙে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এপিএসসিএল, এটার কাজও বিদ্যুৎ জেনারেট করা। এটার ফুল মিনিং হলো আশুগঞ্জ পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড। এরপরে এনডব্লিউজেড পিজিসি, নর্থ ওয়েস্ট জোন পাওয়ার জেনারেশন কোম্পানি। এরপরে ইজিসিবি, আরপিসিএল কিন্তু এই বিআরইবির একটা অঙ্গ সংস্থান। এভাবে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি ধারণা নিতে চান তাহলে এদের ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন এবং সবচেয়ে আপডেটেড ধারণাগুলো আপনি পাবেন। এই ভিডিওতে আমার সবগুলো ওয়েবসাইটের আলোচনা করা একটা অসম্ভব ব্যাপার হবে বা ভিডিওর সাইজ বড় হবে, দেন আমি ওই ধরনের আলোচনায় যাব না। বাট যে কয়টা ওয়েবসাইট না দেখালেও নয়, আমি সেগুলো দেখাবো। এরপরে আসেন ট্রান্সমিশনের দায়িত্ব শুধুমাত্র পিজিসিবির উপরে, অর্থাৎ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উপরে। পিজিসিবির মেইন যে কাজটা হলো জেনারেশন কোম্পানিগুলোর কাছ থেকে বিদ্যুৎ নিয়ে ডিস্ট্রিবিউশন কোম্পানির যে কাছে বিদ্যুৎটাকে পৌঁছে দেয়া। তাহলে পিজিসিবির মেইন ইনকামটা কোথায়? মেইন ইনকাম হলো জেনারেশন কোম্পানিগুলোর কাছ থেকে যে বিদ্যুৎগুলো পিজিসিবি নিচ্ছে তার ইউনিট প্রতি একটা চার্জ পিজিসিবি নিয়ে থাকে। সো এটাই হলো পিজিসিবির মেইন আয়ের উৎস বা রেভিনিউ। পিজিসিবি অলরেডি কিন্তু অনেক ধরনের ট্রান্সমিশন লাইন তৈরি করছে। 765 কিলোভোল্টের একটা বড় ধরনের লাইন সম্প্রতি তৈরি হচ্ছে। ফাইনালি যেটা আসে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের সাথে মোটামুটি 6 থেকে 7টা কোম্পানি জড়িত। ডব্লিউজেড পিডিসি, ডিপিডিসি, ডেসকো, বিআরইবি আর পিডিবি। এখন ঢাকা শহরের বিদ্যুৎটাকে পরিবহনের দায়িত্ব দেয়া হয় ডিপিডিসি বা ডেসকোর উপরে। উত্তরাংশ এবং দক্ষিণ অংশ দুটি ভাগে ভাগ করে ডিপিডিসি এবং ডেসকো তারা আলাদাভাবে তাদের নির্দিষ্ট অঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকে। আর গ্রাম অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার জন্য 1977 সালের দিকে আরইবি বা বিআরইবি তৈরি হয়। আর এই বিআরইবি তাদের বিদ্যুৎগুলো জনগণের কাছে গ্রাম অঞ্চল পৌঁছে দেওয়ার জন্য 81টি মতো সমিতি তৈরি করেছে। এই সমিতিগুলোর মাধ্যমে তার বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাটা করে থাকে। আর পিডিবি, একটা জিনিস লক্ষ্য করতে পারছি আমরা, জেনারেশন সাইডের পিডিবি ছিল, আবার ডিস্ট্রিবিউশন সাইডেও পিডিবি ছিল। তাহলে পিডিবির একই সাথে বিদ্যুৎ তৈরি করে আবার একই সাথে বিদ্যুৎ পরিবহনের কাজেও দেখা যায়। মোটামুটি আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে একটা রাফ আইডিয়া নিলাম। এখান থেকে আমি কতকগুলো গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট ভিজিট করে দেখাবো কোন কোন তথ্যগুলো আপনার জানা লাগবে এবং ভাইবা পরীক্ষার জন্য বা রিটেন পরীক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ। শুরুতেই আমি এখানে গুগলে চলে গেলাম। যাওয়ার পরে গুগলের সার্চ অপশনে আমি শ্রেদা লিখব। শ্রেদা লিখে সার্চ দিলে এই ধরনের অপশন চলে যাবে। সো এখান থেকে আপনি ওদের মেইন ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবেন। এখানে শ্রেদার মেইন যে ওয়েবসাইটটাতে আমি দেখতে পাচ্ছি বাংলায় লেখা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বা শ্রেদা। ইংলিশের মিনিংটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এখন এখানে অনেক তথ্য দেয়া আছে, আপনার যে তথ্যগুলো লাগবে আপনি ওয়ান বাই ওয়ান এখান থেকে দেখে নিতে পারবেন। শ্রেদা সম্পর্কিত যদি আপনার তথ্য এক নজরে দেখতে চান, এখানে এক নজরে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে তাদের পরিস্থিতি, রূপকল্প, অভিলক্ষ্য দেখতে পারবেন। শ্রেদার মেইন কাজ অলরেডি আমি শুরুতেই বলেছিলাম। তারপরেও যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, এখানে আছে দেখেন যে বৈশ্বিক
উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে জীবাশ্ম জ্বালানির উপরে যেমন গ্যাস, তেল এগুলোর উপরে নির্ভরশীলতা কমানোর জন্য এই শ্রেদা কিন্তু গঠিত হয়। এরপরে শ্রেদার ভিতরে চেয়ারম্যান, সদস্য সচিব বা ইঞ্জিনিয়ার কতজন আছে বা লোকবল কতজন আছে তার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। এরপরে আপনি যদি শ্রেদা সম্পর্কে আরো বেশি জানতে চান, এখানে বিভিন্ন পোর্শন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আসুন আমরা দেখব পাওয়ার সেল সম্পর্কে। সার্চ অপশনে আপনি পাওয়ার সেল লিখে সার্চ দেবেন, এই ধরনের একটা ইন্টারফেস আপনার আসবে। দেন পাওয়ার সেলে ক্লিক করার পরে পাওয়ার সেলের মেইন ওয়েবসাইটে কিন্তু আপনি ঢুকতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সেলের মেইন ওয়েবসাইটটা। শুরুতেই পাওয়ার সেল সম্পর্কে সাংগঠনিক কাঠামো এগুলো দেওয়া আছে, এগুলো খুব একটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট না, বাট এখানে দেখতেই পাচ্ছেন তথ্য ভান্ডার যেটা আছে এর ভিতরে 13 বছরের অর্জন, সিস্টেম লস, মূল্য হ্রাস বা মূল্য হার এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার ভাইবা পরীক্ষার জন্য। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্জনে আসার পরে এক নজরে বিদ্যুৎ খাত এই অপশানে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে বাংলাদেশের পাওয়ার সিস্টেম সম্পর্কে এক নজরে 13 বছরের একটা অর্জন দেওয়া আছে, এটা আপনি দেখে নিতে পারবেন। আর সর্বশেষ তথ্য হালনাগাদ করছে দেখেন 25 এপ্রিল, তার মানে অলওয়েজ এটা আপডেটেড হয়। ক্লিক করার পরে দেখেন মেইন যে তথ্যগুলো সেগুলো চলে আসছে। এই তথ্য ভান্ডারটা আপনার কিন্তু রিটেন পরীক্ষা বা ভাইবা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টা, 2022 সাল পর্যন্ত 153টা। অবসরকৃত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা, তার মানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন আর কাজে লাগতেছে না, অকেজো অবস্থায় পড়ে আছে, তার সংখ্যা কয়টা, একটা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, 25,700। এরপরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট, 14,782 মেগাওয়াট। এবং সর্বোচ্চ এই বিদ্যুৎটা উৎপাদন করছে কয় তারিখে সেটাও কিন্তু বলা আছে যে 2022 সালের 16 এপ্রিলে। গ্রিড সাবস্টেশন ক্ষমতা কত এমভিএ, 56,682 এমভিএ। বিদ্যুৎ আমদানি কত মেগাওয়াট, বাংলাদেশ কত মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করে থাকে, 1160 মেগাওয়াট। এটা মেইনলি আমদানি করে থাকে ইন্ডিয়ার কাছ থেকে 1000 মেগাওয়াটের বিদ্যুৎটা আসে ভেড়ামারা ওই সাইডের দিক থেকে, আর 160টা আসে ত্রিপুরার এই পাশ থেকে। এরপর আসেন বিদ্যুতায়িত লাইন কত কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ যে পরিবহন ব্যবস্থা এর ডিস্ট্রিবিউশন যে লাইনের সংখ্যা সেটা হলো 6,28,562। আর বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন লাইন মানে হলো ট্রান্সমিশন যে লাইন তার দৈর্ঘ্যটা কত, 13,889 কিলোমিটার। নিচে আরও দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট জনগণ বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত হয়েছে, 100%। তার মানে বাংলাদেশে গ্রাম এবং শহর সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে, কোনো গোষ্ঠী বা কোনো গ্রামই কিন্তু বা কোনো জায়গা কিন্তু আর বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত নয়। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন কত কিলোওয়াট ঘন্টা, 587, অর্থাৎ এটা ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি সহ। বর্তমানে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, 4,34,00,000। সেচ সংযোগ সংখ্যা 4,73,000। বিদ্যুৎ বিতরণের সিস্টেমটার যে লস, অর্থাৎ ডিস্ট্রিবিউশন করতে গেলে যে ধরনের লসটা হয় সেটা লস 7.74%। সো এটা আমি মূলত 2021-22 অর্থ বছরটা বললাম, অর্থাৎ রিসেন্ট যে বছরের সেটার হিসাবটা বললাম। এই হিসাবের গুলা কিন্তু আপনার ভাইবা এবং রিটেন পরীক্ষা আসে। সো এই তথ্যগুলো কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। তো শুরুতেই দেখে নেবেন যে এখানে সর্বশেষ হালনাগাদ কত আছে, 2022 সালের 23 আগস্ট, তারিখটা 22 আগস্টে এগুলো হালনাগাদ করছে।
ইভেন আপনি যদি 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে আবার ওয়েবসাইটে ঢোকেন, দেখবেন যে এই তথ্যগুলো চেঞ্জ হচ্ছে 2022 তথ্যগুলো। সো অলওয়েজ এটা চেঞ্জেবল। সো আপনার জাস্ট পরীক্ষার আগে বা ভাইবার আগে এই জিনিসগুলো আপনি অবশ্যই দেখে নিয়ে যাবেন, নোট করে নিয়ে যাবেন। পাওয়ার ডিভিশন বা বিদ্যুৎ বিভাগ এর ওয়েবসাইটে যদি আপনি ঢুকতে চান, জাস্ট পাওয়ার ডিভিশন বলে সার্চ দিবেন, এখানে বিদ্যুৎ বিভাগ এই ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবেন। সো এখানে আসার পরে একই রকম যেগুলো বাংলাদেশের সরকারের ওয়েবসাইট আছে বিদ্যুৎ ক্ষেত্রের জন্য, সবগুলোর ফিচার বা বৈশিষ্ট্য একই রকম। সো আপনার তথ্যগুলো খুঁজতে খুব একটা ঝামেলা হবে না। সো আপনি এখান থেকে দেখে নেবেন। এরপরে যদি আপনি পিডিবির ওয়েবসাইটেও যেতে চান, তাহলে বিপিডিবি এটা লিখে সার্চ দেবেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেইন ওয়েবসাইট যেটা, সেটা আপনি দেখতে পারবেন। এটা হলো সেই মেইন ইন্টারফেসটা, সবগুলো পোর্শন এখানে আছে, আপনি যেটা দেখতে চান সেটা দেখতে পারবেন। যেমন আপনি পিডিবি সম্পর্কে জানতে চান, তাহলে এখানে পিডিবির তে ক্লিক করবেন। সো পিডিবির ভীষণ মিশন আপনার এখানে আছে, আপনি দেখে নিতে পারবেন। এরপরে যদি আপনি পিডিবির ইতিহাস সম্পর্কে যদি জানতে চান, ইতিহাসে ক্লিক করবেন। সো পিডিবির একটা বহুল ইতিহাস আছে, সেটা অনেক সময় বিভিন্ন ভাইবা পরীক্ষা আসে, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। সো এগুলো আপনি বাসায় পড়তে পারবেন, পরীক্ষা এগুলো খুব আসে অনেক সময়। এরপরে লাস্ট যেটা আমি দেখাবো ট্রান্সমিশনের জন্য পিজিসিবি। সো পিজিসিবির ওয়েবসাইট ঢুকতে গেলে এখানে পিজিসিবিতে ক্লিক করবেন। দেন পিজিসিবির যে রিসেন্ট বা আপডেটেড তথ্যগুলো, সেগুলো কিন্তু এখান থেকে আপনি টুকে নিতে পারবেন। তখন পিজিসি সম্পর্কে যদি আপনি জানতে চান, এখানে পিজিসিবিতে আসার পরে দেখেন এক নজরে যে অপশনটা আছে, সেই এক নজরে ক্লিক করবেন। তো এই এক নজরে পিজিসিবির যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন। পিজিসিবির মেইন অফিসটা কোথায়, কত সালে গঠিত হয়, পিজিসিবির এখন অনুমোদিত মূলধন কত আছে, মোট জনবল কত আছে, এবং পিজিসিবির যে ট্রান্সমিশন যে সার্কিটগুলো বা পাথগুলো সেগুলো কত, যেমন 400 কিলোভোল্টের কতটুক পিজিসিবির লাইন আছে, 1494 সার্কিট কিলোমিটার। আর 230 কিলোভোল্টের জন্য কতটুকু আছে সেটা এখানে আছে, 132 কিলোভোল্টের কতটুকু সার্কিট পাত আছে সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। এই ইনফরমেশনগুলো না পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে কি কি সাবস্টেশন আছে এবং সাবস্টেশন কোনটা কতটা আছে সেটাও এখানে দেখানো হয়েছে। যেমন 400 কিলোভোল্টের একটা সাবস্টেশন আছে। আর বাংলাদেশ সরকারের এই যে বিদ্যুৎ ক্ষেত্রের এইচবিডিসি কিন্তু বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে কাজে লাগে। কারণ আমি বলেছিলাম ভেড়ামারা ওই জায়গায় এইচবিডিসি লাইন আছে, ইন্ডিয়া থেকে আমরা 1000 মেগাওয়াট বিদ্যুৎ আনি, এবং 1000 মেগাওয়াট বিদ্যুৎটা কিন্তু আনি আমরা 500 মেগাওয়াট করে করে দুটো সাবস্টেশনের মাধ্যমে, ট্রান্সমিশনের মাধ্যমে। সো 2 × 500 মেগাওয়াট এখানে দেখানো হয়েছে। সো এভাবে যদি আপনি দেখতে চান যে 400/132 কিলোভোল্টের কতটা সাবস্টেশন আছে, 3টে সাবস্টেশন আছে এবং তার কতটুকু ক্যাপাসিটি সেটাও এখানে দেখানো হচ্ছে। সো ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে এই ধরনের আরও অনেক তথ্য আছে। সো আপনি দেখতে পারবেন যেমন প্রকল্প তথ্য থেকে চলমান প্রকল্প কোনটা, যেমন বর্তমান কোন প্রজেক্ট নিয়ে পিএসবি কাজ করতেছে, সামনে কোনটা নিয়ে কাজ করবে, অলরেডি কোনটা হয়ে গেছে বাস্তবায়িত প্রকল্প,